সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, ক্রমশ মিলছে সবুজ সংকেত, দেশে ফিরছেন শেখ হাসিনা। কী ভাবছে বিএনপির সরকার, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বদলের প্রতিশ্রুতি থেকে অনিরাপদ বাংলাদেশ, বিএনপি আমলের নতুন চিত্র, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, মত প্রকাশে নিষেধাজ্ঞা ছিল ইউনুস জামানায়, দাবি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আফগানিস্তান সুদানের সঙ্গে একই সারিতে বাংলাদেশ, ইউনুস বিএনপি ব্যর্থতার প্রতিচ্ছবি, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, সিলেট মহানগর বিএনপির শীর্ষ নেতা নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই করল নিজ দলের নেতাকর্মীরা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ঢাকা ইসলামাবাদ সমঝোতা, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারত ঘিরে পাকিস্তানের নতুন বার্তা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, সীমান্তে বিএসএফের গরু ছিনতাইয়ের চেষ্টা রুখে দিল গ্রামবাসী, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ইরান যুদ্ধ বন্ধে রিপাবলিকানদের ভোট চাইলেন মার্কিন সেনেটর, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় $29 বিলিয়ন পৌঁছেছে পেন্টাগন, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশে নির্বাচন হয়ে গিয়েছে, তদারকি সরকার বিদায় নিয়েছে। নির্বাচনের নিরঙ্কুশ ক্ষমতা পেয়েছে বিএনপি, তারা সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন তারেক রহমান। বাংলাদেশে পালা বদল ঘটেছে। এই অবস্থায় হাসিনার ফেরা নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে। তদারকি সরকারের সময় বিষয়টা ছিল প্রত্যর্পণ, আর বিএনপি সরকারের আমলে সেটা বদলে হয়েছে প্রত্যাবর্তন। নতুন করে হাসিনাকে নিয়ে আলোচনার কারণ দিল্লির একটি বার্তা এবং বাংলাদেশের একটি বার্তা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনার একটি অডিও ভাইরাল হয়েছে। নিউজ বর্তমান সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি। ভাইরাল হওয়া ভিডিওতে হাসিনাকে বলতে শোনা গিয়েছে তিনি দেশে ফিরছেন। বাংলাদেশে নতুন সরকার ক্ষমতায় আসার পর হাসিনাকে নিয়ে তারা কি ভাবছে তা নিয়েও আলোচনা চলছে। হাসিনা দেশে ফিরবেন কি জাতীয় রাজনীতিতে যোগদানের জন্য, নাকি কারাগারে যাওয়ার জন্য, এই দুটি প্রশ্ন ঘুরে ফিরে আসছে। তদারকি সরকারের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে মামলা দায়ের হয়। আদালত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছে। তদারকি সরকার সেই দণ্ডাদেশ কার্যকর করার ব্যাপারে বদ্ধপরিকর ছিল। সে কারণে পূর্বতন সরকারের তরফে দিল্লির কাছে হাসিনার প্রত্যর্পণের দাবি পেশ করা হয়। একবার নয়, বেশ কয়েকবার। দিল্লি যে ঢাকার দাবি পূরণ করবে না সে বিষয়ে নিশ্চিত ছিল রাজনৈতিক বিশ্লেষকেরা। কার্যক্ষেত্রে সেটাই হয়েছে। দিল্লির আরও একটি দাবি ছিল নির্বাচন। এই দাবি শুধু দিল্লির নয়, এই দাবি ছিল আন্তর্জাতিক মহলের। বলা হয়েছে সেই দাবির কাছে নতি স্বীকার করতে বাধ্য হন পূর্বতন সরকার প্রধান। যদিও এই নির্বাচন নিয়ে সন্দেহ রয়েছে। বলা হচ্ছে এটা আসলে সাজানো নির্বাচন। কে ক্ষমতায় আসবে তা আগে থেকেই তৈরি করা ছিল। দরকার ছিল একটা সরকারি শিলমোহরের। ভোটের মধ্য দিয়ে সেই শিলমোহরের ব্যবস্থা করে নিয়েছেন পূর্বতন সরকার। ক্ষমতায় পরিবর্তনের পর হাসিনার ঘরবাপসি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। কোনো কোনো প্রান্ত থেকে বলা হচ্ছে তারেক রহমানকে বাংলাদেশে ফিরতে পেরেছেন শর্ত সাপেক্ষিক। শর্ত ছিল প্রধানমন্ত্রী হওয়ার পর তার প্রথম দায়িত্ব হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে সসম্মানে ঘরে ফিরিয়ে আনা। অনেকে বলছে হাসিনা দেশে ফিরলে তাকে পড়তে হবে ফাঁসির দড়ি, কারণ তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত একজন আসামি। অপরাধ একটা নয়, একাধিক। সেই সব অপরাধের অভিযোগে বেশ কয়েকটি মামলা হয়েছে। অধিকাংশ মামলার রায় হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। শেখ হাসিনা রাজনীতিবিদ হিসেবে যে বিচক্ষণ তা নিয়ে কোনো সন্দেহ নেই। হাসিনা যেমন আমেরিকার সঙ্গে সম্পর্ক ঠিক রেখেছেন, সম্পর্ক রেখে গিয়েছিলেন রাশিয়া ও চীনের সঙ্গেও। আর ভারতের সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল তার নতুন করে বলার দরকার পড়ে না। চীনের সঙ্গে মসৃণ সম্পর্কের কারণে পদ্মা সেতু নির্মাণে ওই দেশের সাহায্য নিয়েছিলেন। আবার রাশিয়ার সঙ্গে সুসম্পর্কের কারণে পদ্মাপাড়ে তৈরি হয়েছিল পরমাণু কেন্দ্র।
হাসিনা সরকারের বিরুদ্ধেও ছিল বিস্তর অভিযোগ। সেই অভিযোগের বিস্ফোরণ জুলাই অভ্যুত্থান, এমনটাই মনে করে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। ইউনূসকে কেন্দ্র করে বাংলাদেশবাসীর মনে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল, যদিও তিনি তাদের সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি। সম্প্রতি শেখ হাসিনার একটি অডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া অডিওতে তাকে বলতে শোনা গিয়েছে দেশে তিনি ফিরছেন। তিনি এও বলেন, নতুন একটি সরকার বাংলাদেশ শাসন করছেন। দেশবাসী তাদের শাসন দেখুক, তারা বিচার করুক কোন সময়টা ভালো ছিল, হাসিনার আমল না বর্তমান সময়। তখনই তিনি দেশে ফিরবেন বলে অডিও বার্তায় জানিয়েছেন হাসিন। ফাঁসির আদেশকে তিনি তোয়াক্কা করবেন না। তবে কতদিন এই সরকারের শাসন দেখার জন্য দেশবাসীকে বলেছেন সেটা কিন্তু অস্পষ্ট। হাসিনার এই বক্তব্য থেকে ধরে নেওয়া যেতে পারে দেশে তার দ্রুত ফেরার ব্যাপারে নানা প্রান্ত থেকে যা দাবি করা হচ্ছে সেটা আসলে অপপ্রচার। হাসিনা তার নিরাপত্তা নিশ্চিত না করে দেশে ফিরবেন না। এখন প্রশ্ন হল, হাসিনাকে নিয়ে তারেক রহমান সরকার কি ভাবছে? এখনও পর্যন্ত এই সরকারের নেওয়া পদক্ষেপ কিন্তু হাসিনার প্রত্যাবর্তনের অনুকূল পরিবেশ তৈরির ইঙ্গিত দিচ্ছে। এপ্রিল মাস শেষ হয়ে গেল। সারা দেশে গণপিটুনি আর মবের ঘটনায় আরও একবার চোখে পড়ার মতো সংখ্যা উঠে এসেছে। ৪৯টা ঘটনায় ২১ জন মারা গেছে, ৪৯ জন আহত। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিবেদনটা পড়তে পড়তে মনে হয় দেশটা কোন দিকে যাচ্ছে। চুরির অভিযোগে, বাগবিতণ্ডায়, জমি নিয়ে ঝামেলায়, এমনকি কটূক্তির অজুহাতেও মানুষকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। আইনের শাসন বলতে যা বোঝায় তার ছিটে ফোঁটাও দেখা যাচ্ছে না। এই পরিস্থিতি কোনো আকস্মিক দুর্ঘটনা নয়, এটা দীর্ঘদিনের বিচারহীনতার ফল। যে সরকার ক্ষমতায় এসেছে জনগণের ভোট ছাড়া, নির্বাচনের নামে একটা পাতানো নাটক করে বড় রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে, সেই সরকারের আমলে এমন অরাজকতা বাড়বে এটাই স্বাভাবিক। বিএনপি আর তাদের মন্ত্রিপরিষদ যে দুর্নীতি আর সন্ত্রাসের ধারা জিয়াউর রহমানের সময় থেকে বয়ে আনছে সেটা আবার স্পষ্ট হয়ে উঠেছে। সেনানিবাসের ছায়ায় জন্ম নেওয়া এই দলটি কখনোই জনগণের আস্থা অর্জন করতে পারেনি। এখন যখন তারা ক্ষমতায়, তখন দেশের মানুষ প্রতিদিন অনিরাপদ বোধ করছে। কুষ্টিয়ায় পীর শামীম আল জাহাঙ্গীরকে পিটিয়ে কুপিয়ে হত্যার ঘটনা শুধু একটা উদাহরণ। এরকম আরও অনেক ঘটনা ঘটছে যেখানে পুলিশ নিষ্ক্রিয় দর্শকের ভূমিকায়। মানুষ যখন নিজের হাতে আইন তুলে নেয় তখন বোঝা যায় প্রশাসনের ওপর কোনো আস্থা নেই। ফেব্রুয়ারিতে যে তথাকথিত সরকার বসানো হয়েছে সেটা জনগণ বয়কট করেছে, অংশগ্রহণ করেনি। ফলে যে দুর্বলতা তৈরি হয়েছে তার খেসারত দিচ্ছে সাধারণ মানুষ। নারী ও শিশু নির্যাতনও বেড়েছে। ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, হত্যা সবকিছুর সংখ্যা আগের মাসের চেয়ে বেশি। এই অবস্থায় কেউ বলতে পারবে না যে দেশ নিয়ন্ত্রণে আছে। বিএনপির এই শাসনে বিচারহীনতা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। যারা একসময় গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় আসার স্বপ্ন দেখিয়েছিল, তারাই আজ আইনের শাসনকে ধ্বংস করে দিচ্ছে। কারাগারে মৃত্যু, রাজনৈতিক সহিংসতা কমলেও সাধারণ মানুষের নিরাপত্তা একেবারে তলানিতে। এই অনিরাপদ বাংলাদেশকে আবার নিরাপদ করার জন্য যে ধরনের শক্ত, স্থিতিশীল ও জনকল্যাণমুখী নেতৃত্ব দরকার, সেটা শেখ হাসিনার মতো নেত্রীর হাতেই সম্ভব। কারণ তিনি যখন দায়িত্বে ছিলেন, দেশে আইনের শাসনের একটা অনুভূতি অন্তত ছিল। এখন যা চলছে তা শুধু অরাজকতা আর ভয়ের পরিবেশ তৈরি করছে। সাধারণ মানুষ চায় শান্তি, চায় নিরাপত্তা, কিন্তু এই সরকারের অধীনে যে আর সম্ভব নয়, এপ্রিলের পরিসংখ্যান সেটাই দেখিয়ে দিয়েছে। মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের জমানায় বাংলাদেশে মতপ্রকাশ, সংগঠন এবং সমাবেশের স্বাধীনতার ওপর অপ্রয়োজনীয় বিধিনিষেধ চাপানো হয়েছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মানবাধিকার কর্মীসহ বিভিন্ন ব্যক্তি স্বাধীন মতপ্রকাশের কারণে যত্রযত্র গ্রেফতার ও হয়রানির শিকার হয়েছেন বলে তাদের প্রতিবেদনে দাবি করেছে সংগঠনটি। অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, মানবাধিকার কর্মী, সাংবাদিক, লেখক, ব্লগার এবং কবি সহ যারা মতপ্রকাশের স্বাধীনতার চর্চা করেছেন তাদের নিশানা করে বছর জুড়েই হয়রানি, হিংসা ও গ্রেফতারের ঘটনা ঘটেছে। বিগত সরকার সমালোচকদের দমনে যে ২০২৩ সালের সাইবার নিরাপত্তা আইন ব্যবহার করত, তা ইউনূসের সরকারও ব্যবহার করেছে। আবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে কথা বলায় ২০২৫ সালের ডিসেম্বরে সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করা হয়।
অ্যামনেস্টি বলেছে তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি এবং আরও 4 জন তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও অন্যান্য মাধ্যম ব্যবহার করে আওয়ামী লীগকে সমর্থন জানিয়েছেন। অ্যামনেস্টির প্রতিবেদনে উঠে এসেছে হাদি হত্যাকাণ্ড ও তার জেরে সংবাদ মাধ্যমের দপ্তর ও ছায়ানটে হামলার বিষয়টিও। এর মধ্যেই সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে হত্যাসহ 4টি মামলায় জামিন আবেদনের রায় ঘোষণার তারিখ পিছিয়ে 14 মে নির্ধারণ করেছে বাংলাদেশের হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের আবেদনের রায়ের তারিখ পিছিয়ে দিয়েছে হাইকোর্ট। সোমবার মামলার কিছু নথিপত্র দাখিলের জন্য অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক সময় প্রার্থনা করলে 2 বিচারপতির বেঞ্চ নতুন এই তারিখ নির্ধারণ করেন। তবে কোর্টে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের সময়ের আবেদনের বিরোধিতা করেন চিন্ময়ের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। এই একই কোর্ট রবিবার আরেকটি খুনের মামলায় চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। এদিকে ইউনুস জমানায় খুনের একাধিক মামলায় কারাবন্দী সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে এদিন জামিন দিয়েছেন হাইকোর্ট। ৭১ টিভির বার্তা বিভাগের প্রধান ফারজানা রূপাকে 6টি মামলায় এবং তার স্বামী সাংবাদিক শাকিল আহমেদকে 5টি মামলায় জামিন দিয়েছে কোর্ট। তবে তাদের বিরুদ্ধে থাকা একটি করে মামলায় জামিন না দিয়ে রুল জারি করেছে আদালত। ফলে সাংবাদিক দম্পতি এখনই মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। বাংলাদেশ এখন বিশ্বের সেই 10টি দেশের একটি যেখানে মানুষ সবচেয়ে তীব্র খাদ্য সংকটে আছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন আর বিভিন্ন মানবিক সংস্থার তথ্যের ভিত্তিতে তৈরি গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। তালিকায় বাংলাদেশের সঙ্গে আছে আফগানিস্তান, সুদান, ইয়েমেন, মিয়ানমারের মতো দেশ, যেগুলোর বেশিরভাগই দীর্ঘযুদ্ধ বা রাষ্ট্রীয় ব্যর্থতার শিকার। এই তালিকায় বাংলাদেশের নাম থাকাটা কেবল পরিসংখ্যানের বিষয় না, এটা গভীরভাবে লজ্জার। 2026 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হয়েছে সেটা কি নির্বাচন বলা কতটা সঠিক, সেটা নিয়ে দেশের মানুষের মধ্যে প্রশ্ন আছে। বড় বড় দলগুলো ছিল না, ভোটারও ছিল না বললেই চলে। সেই প্রক্রিয়ায় ক্ষমতায় আসা বিএনপি সরকার এখন দেশ চালাচ্ছে, অথচ দেশের কোটি কোটি মানুষ ঠিকমতো খেতে পাচ্ছে না। খাদ্য সংকটের কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধ, জলবায়ু পরিবর্তন আর আন্তর্জাতিক ত্রাণ কমে যাওয়ার কথা। বাংলাদেশি সরাসরি যুদ্ধ নেই, তবু বাংলাদেশ এই তালিকায়। এর মানে হল দেশের ভেতরে কাঠামোগত সমস্যা এতটাই গভীর যে বাইরের কারণ ছাড়াও মানুষ খাদ্য সংকটে পড়ছে। সারের দাম বাড়ছে, জ্বালানির দাম বাড়ছে, কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে, কিন্তু সরকারের দিক থেকে কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। বিএনপির রাজনৈতিক ইতিহাস বলে এই দল ক্ষমতায় এলে সাধারণ মানুষের জীবনযাত্রার চেয়ে দলীয় স্বার্থ আর ব্যবসায়িক নেটওয়ার্ক রক্ষায় বেশি মনোযোগ দেয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। বাজারে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে, কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন না, আর মন্ত্রীরা বিবৃতি দিয়ে যাচ্ছেন। বিবৃতিতে দেশ চলে না। একটা সরকারের সবচেয়ে প্রাথমিক দায়িত্ব হল মানুষের পেটের ব্যবস্থা করা। সেই দায়িত্বে যে সরকার ব্যর্থ তাকে জবাবদিহি করতে হবে। সেই জবাবদিহির জায়গাটা এখন কোথায় সেটা নিয়েও প্রশ্ন আছে। কারণ যে নির্বাচনে জনগণের অংশগ্রহণ ছিল না, সেই নির্বাচনে আসা সরকারকে ভোটের মাধ্যমে চাপ দেওয়ার সুযোগও মানুষের হাতে নেই। সিলেট মহানগর বিএনপির শীর্ষ নেতা নাসিম হোসাইনের অর্ধ কোটি টাকা ছিনতাইয়ের মামলায় 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে নাসিম হোসাইনের কর্মীরাও রয়েছেন, তারাও ছিনতাইয়ের সাথে সম্পৃক্ত বলে অভিযোগ পুলিশের। শনিবার দুপুরে নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে 9 জনকে গ্রেফতারের তথ্য জানায় পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন দক্ষিণ সুরমা শেখপাড়ার শাহেদ আহমদ 42, কমলগঞ্জের কামাল হোসেন 35, কানাইঘাটের আদনান 38 ও আবু তাহের 26, জকিগঞ্জের রূপায়ণ বিশ্বাস 40, দক্ষিণ সুরমার রোমান আহমদ 44, রাজনগরের সালমান আহমদ 28, বিশ্বনাথের গোলাম শহীদ 29 এবং কানাইঘাটের জুনায়েদ 22। গ্রেফতারকৃতদের মধ্যে শাহেদ আহমদ 42, বিকাশের সিলেট অঞ্চলের সুপারভাইজার, আদনান 38, আবু তাহের 26 ও রূপায়ণ বিশ্বাস 40 ডিএসও। সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের সিলেট বিভাগীয় ডিস্ট্রিবিউটর। ব্যাংক বন্ধ থাকায় শুক্রবার সকালে নিজের এই কর্মীদের দিয়ে ফেঞ্চুগঞ্জ সহ সেই এলাকার ব্যবসায়ীদের দিতে 81,82,000 টাকা নিয়ে প্রাইভেট কারে করে পাঠান নাসিম। এরপর দক্ষিণ সুরমার পাড়াইচকে ছিনতাইকারীরা 50,57,000 টাকা লুটে নেয় বলে অভিযোগ তার। পুলিশ জানায় শুক্রবার সকাল 11:15
11টার দিকে লালমাটিয়া এলাকায় পৌঁছলে 3 জন আরোহীর একটি মোটরসাইকেল বিকাশের টাকা বহনকারী গাড়িটিকে থামার সংকেত দেয়। তখন গাড়ির ড্রাইভার গাড়ির গতি কমালে মোটরসাইকেল আরোহীরা গাড়িটি থামিয়ে গাড়িতে থাকা সকলকে ভয়ভীতি, হুমকি প্রদর্শন সহ একজনকে মারপিট করে 5টি ব্যাগে থাকা 50,70,000 টাকা নিয়ে যায়। সিলেট মহানগর পুলিশের ফেসবুক পেজে জানানো হয়, অভিযোগ রয়েছে গাড়িতে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিরা পরিস্থিতির ঝুঁকি সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও গাড়ির গতি কমিয়ে টাকা ডাকাতির সুযোগ সৃষ্টি করেন। এছাড়া টাকাবাহী গাড়ির নিরাপত্তায় নিয়োজিত স্কট সদস্য রোমান আহমদ 44, সালমান আহমদ 28, গোলাম শহীদ 29 এবং জুনায়েদ 22 ঘটনার সময় গাড়ির সাথে উপস্থিত ছিলেন না, যা সন্দেহের সৃষ্টি করে। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ জানায়, অজ্ঞাতনামা ডাকাতদের সাথে আঁতাত করে টাকাবাহী গাড়ির গতিবিধি সম্পর্কে অগ্রিম তথ্য সরবরাহের মাধ্যমে টাকা ডাকাতির ঘটনায় বিকাশের কর্মীরা জড়িত থাকতে পারেন। এ ঘটনায় জড়িত সন্দেহে মোগলা বাজার থানা পুলিশ 9 জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। বাংলাদেশ ও পাকিস্তানের সাম্প্রতিক স্বরাষ্ট্র সহযোগিতা চুক্তি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ও মাদক নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাংলাদেশের সীমান্ত এলাকা, বিমানবন্দর ও বন্দর ব্যবস্থাপনায় কাজ করার সুযোগ তৈরি হওয়াকে অনেক নিরাপত্তা বিশ্লেষক কেবল প্রশাসনিক সহযোগিতা হিসেবে দেখছেন না, বরং এর পেছনে বৃহত্তর কৌশলগত উদ্দেশ্য রয়েছে বলেই মনে করছেন। বিশ্লেষকদের মতে এই সমঝোতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কোনো সরাসরি স্থল সীমান্ত নেই। বাংলাদেশের সীমান্ত রয়েছে প্রধানত ভারতের সঙ্গে এবং আংশিকভাবে মিয়ানমারের সঙ্গে। ফলে সীমান্তে চোরাচালান ও আন্তদেশীয় অপরাধ দমন শীর্ষক সহযোগিতা বাস্তবে কোন সীমান্তকে কেন্দ্র করে পরিচালিত হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। নিরাপত্তা বিশ্লেষকদের একাংশের দাবি, পাকিস্তান দীর্ঘদিন ধরেই ভারতের বিরুদ্ধে বহুমাত্রিক কৌশলগত চাপ তৈরির চেষ্টা করছে। পশ্চিম সীমান্তে পাকিস্তান এবং পূর্ব দিকে বাংলাদেশের ভূখণ্ডকে ঘিরে ভারতের ওপর নজরদারি বা কৌশলগত চাপ সৃষ্টির সুযোগ তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চল দীর্ঘদিন ধরে নিরাপত্তা ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতার কারণে সংবেদনশীল অঞ্চল হিসেবে বিবেচিত হওয়ায় বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে। তাদের মতে, মাদক দমন বা চোরাচালান প্রতিরোধের মতো ইস্যুকে সামনে রেখে পাকিস্তানি কর্মকর্তাদের বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও সীমান্ত এলাকায় কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হলে তা ভবিষ্যতে গোয়েন্দা তৎপরতার ক্ষেত্রও তৈরি করতে পারে। এই কারণেই চুক্তিটিকে অনেকেই দক্ষিণ এশিয়ার নতুন কৌশলগত সমীকরণের অংশ হিসেবে দেখছেন। অন্যদিকে বাংলাদেশ সরকারের বক্তব্য হল, এটি একটি নিয়মিত দ্বিপাক্ষীয় সহযোগিতা চুক্তি। সরকারের দাবি, আন্তদেশীয় অপরাধ, মানব পাচার ও মাদক চোরাচালান মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই এই সমঝোতা হয়েছে। এখানে কোনো সামরিক বা গোপন কৌশলগত জোটের প্রশ্ন নেই বলেও সরকার স্পষ্ট করেছে। তবে আঞ্চলিক বাস্তবতায় ভারত-পাকিস্তান বৈরিতার দীর্ঘ ইতিহাসের কারণে বিষয়টি স্বাভাবিকভাবেই দিল্লির নজরে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করলেও এমন পদক্ষেপ ভবিষ্যতে ঢাকা-দিল্লি সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে। ঢাকা-ইসলামাবাদ স্বরাষ্ট্র সমঝোতা এখন শুধু প্রশাসনিক সহযোগিতার বিষয় নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে ভারতকে ঘিরে পাকিস্তানের নতুন কৌশলগত বার্তা হিসেবেও আলোচিত হচ্ছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি নেতা আমির হোসেন সবুজের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন সবুজের মাদক সেবনের ভাইরাল ভিডিও নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। তিনি শাহজাদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার ঘোষণা দিয়েছেন। ভাইরাল হওয়া 1 মিনিট 54 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় একটি কক্ষে চৌকির ওপর বসে হাতে পাইপ সদৃশ বস্তু নিয়ে ইয়াবা সেবন করছেন। এ সময় তার পাশে থাকা আরেক ব্যক্তি তাকে সহযোগিতা করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ফেসবুকে নানা ধরনের মন্তব্য করছেন সাধারণ মানুষ। অনেকে তাকে দল থেকে বহিষ্কার ও আইনি শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হাসান হিরু বলেন, ভিডিওটি আমিও দেখেছি, তবে এটি সত্য কিনা নিশ্চিত নই।
যদি সত্য হয়ে থাকে তাহলে অবশ্যই এটি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। পৌরসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রতিপক্ষের কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওটি ছড়িয়ে দিয়ে থাকতে পারে। অভিযোগ অস্বীকার করে সবুজ দাবি করেন এটি তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র। পৌরসভা নির্বাচনে আমি মেয়র প্রার্থী, প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ভিডিওটি সুপার এডিট করে ছড়ানো হয়েছে। ভিডিওটির সত্যতা নিয়ে এখনও প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে উত্তেজনা বিরাজ করছে। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বাংলাদেশি গরু ছিনতাইয়ের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে লাঠিসোঁটা দিয়ে রুখে দিয়েছে গ্রামবাসী। মঙ্গলবার সকালে উপজেলার ধবলগুড়ি সীমান্তে ৮৭৩ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, সকালে সীমান্তের শূন্য রেখার কাছে বাংলাদেশি কিছু গরু ঘাস খাচ্ছিল। এ সময় বিএসএফ সদস্যরা গরুগুলো ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসী বাধা দেয়। এ নিয়ে বিএসএফ ও গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তিস্তা ৬১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরে বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিএসএফ সদস্যরা ভারতের অভ্যন্তরে ফিরে যান। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে বিজিবি ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম বলেন, সীমান্তে জিরো লাইনে বাংলাদেশিদের গরু বিএসএফ নিয়ে যাওয়ার সময় উত্তেজনা সৃষ্টি হয়। ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ বাড়াতে রিপাবলিকানদের প্রতি সমর্থনের আহ্বান জানিয়েছেন মার্কিন সেনেটর চাক শুমর। জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও অর্থনৈতিক চাপের মধ্যে তিনি বলেছেন, যুদ্ধ অব্যাহত থাকায় সাধারণ আমেরিকানদের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শুমার বলেন, ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করতে অস্বীকৃতি জানানোয় আমেরিকানরা প্রতি গ্যালন গ্যাসের জন্য $4.50 বেশি পরিশোধ করছে। তিনি আরও বলেন, রিপাবলিকানরা যদি সত্যিই ব্যয় কমানো এবং আমাদের সেনাদের সুরক্ষার বিষয়ে গুরুত্ব দেয়, তাহলে তাদের উচিত ডেমোক্র্যাটদের ওয়ার পাওয়ার্স রেজলিউশনকে সমর্থন করা, যাতে ইরানের সঙ্গে এই যুদ্ধের অবসান ঘটে। ডেমোক্র্যাটরা ইতোমধ্যেই ট্রাম্প প্রশাসনের ইরান নীতি ঠেকাতে সপ্তমবারের মতো ওয়ার পাওয়ার্স রেজলিউশন পাশের উদ্যোগ নিয়েছে। এই প্রস্তাবের উদ্দেশ্য হল কংগ্রেসের অনুমোদন ছাড়া কোনো প্রেসিডেন্ট যাতে ৬০ দিনের বেশি সময় যুদ্ধ পরিচালনা করতে না পারেন তা নিশ্চিত করা। তবে কংগ্রেসের সংখ্যালঘু অবস্থানে থাকায় ডেমোক্র্যাটদের আগের কয়েকটি প্রচেষ্টা দলীয় বিভাজনের কারণে ব্যর্থ হয়েছে। তারপরেও বাড়তে থাকা জ্বালানি মূল্য, সামরিক ব্যয় এবং সেনা নিরাপত্তার প্রশ্নে বিরোধীরা এবার নতুন করে রাজনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা করছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের ব্যয়ে এখন প্রায় $29 বিলিয়ন পৌঁছেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সিনেটের প্রতিরক্ষা বিষয়ক বরাদ্দ উপকমিটির দুটি শুনানিতে এ তথ্য তুলে ধরেন। পেন্টাগনের $1.5 ট্রিলিয়ন বাজেট প্রস্তাবনা নিয়ে অনুষ্ঠিত শুনানিতে জানানো হয়, গত 2 সপ্তাহের তুলনায় ইরান যুদ্ধের ব্যয়ে প্রায় $4 বিলিয়ন বেড়েছে। এর আগে এই ব্যয়ের পরিমাণ ছিল প্রায় $25 বিলিয়ন। প্রতিরক্ষা বিভাগের কন্ট্রোলার নতুন যে প্রায় $29 বিলিয়ন হিসাব দিয়েছেন, তাতেও এখনও ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা মেরামতের ব্যয় অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে চূড়ান্ত ব্যয় আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। শুনানিতে যুদ্ধের বাড়তি ব্যয় ও প্রতিরক্ষা বাজেট নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল ও আর্থিক চাপের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়।